নমস্কার। কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্র আয়োজিত আজকের এই লাইভ অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন তাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে কথাশিল্প নিয়মিতভাবে আমাদের অগ্রজ প্রয়াত প্রখ্যাত লেখক, শিল্পী, সাহিত্যিকদের জন্মদিন এবং প্রয়াণ দিবসে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এই কারণেই করে থাকে, আমরা আমাদের শিকড়ে পৌঁছাতে চাই, অর্থাৎ যে মানুষগুলোর জন্যে বাংলার সাহিত্য সংস্কৃতি আজকে এই জায়গায় এসে পৌঁছেছে, সেই মানুষগুলোর কথা আজকের প্রজন্মের কাছে মনে করিয়ে দেওয়া, তাদের কথা নতুন করে স্মরণ করা, তাদের শ্রদ্ধা জ্ঞাপন করাই আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য। ঠিক সেই রকমভাবে আজ 7ই সেপ্টেম্বর একটি উল্লেখযোগ্য দিন। আপনারা জানেন যে 1934 সালের আজকের দিনে, অর্থাৎ বাংলা 1341 সালের 21শে ভাদ্র জন্মগ্রহণ করেছিলেন বাংলা সাহিত্যের সেই সব্যসাচী লেখক, যিনি একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, সাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক এবং শিশু সাহিত্যিক, কিশোর সাহিত্যিক। একটা মানুষের মধ্যে এতগুলো গুণ খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। তো আমাদের সেই সব্যসাচী লেখক, কবি সুনীল গঙ্গোপাধ্যায়, তার জন্মদিনে কথাশিল্পের পক্ষ থেকে প্রথমেই তার প্রতি আমাদের শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আজকে আমাদের খুব ছোট্ট একটি অনুষ্ঠান। আজকে মূলত 3 কন্যার আবৃত্তি শুনবো আমরা। অবশ্যই সেটা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা। জয়িতা মিত্র, জয়ন্তী গাঙ্গুলি এবং সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, বলা যেতে পারে আমার 3 প্রিয় মানুষ। তাদের কবিতা আজকে শুনবো বলেই এই ছোট্ট আয়োজন। আসলে সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের এমন একজন মানুষ, সাহিত্যের কোনো দিকই তাঁকে ছাড়া পূর্ণ হওয়ার নয়। অবিভক্ত সেই সময়কার বাংলাদেশের ফরিদপুর জেলার আমগাঁও গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন বাবা কালীপদ গঙ্গোপাধ্যায় এবং মা হচ্ছেন মীরা গঙ্গোপাধ্যায়। 2 ভাই 1 বোন। দিদিমা তার নাম রেখেছিলেন সনাতন। পরবর্তীকালে দেখবেন সনাতন পাঠক এই ছদ্মনামেও তিনি লিখেছেন। সেই সনাতন থেকে তার ডাকনাম হয়ে গেল শুনু। সেই ছোট্ট শুনু একদিন যে এত বড় একজন লেখক, সাহিত্যিক হবে, শুরুতে কে ভেবেছিল? তার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল একেবারে দেশ পত্রিকায়। সালটা 1951। কবিতার নাম একটি চিঠি। অর্থাৎ দেশ পত্রিকায় লেখা শুরু করে যে মানুষটা তার কবি জীবন, সাহিত্য জীবন শুরু করেছেন, সেই মানুষটা তো এরকম অসামান্য হবেনি। প্রেমেন্দ্র মিত্র তার সম্পর্কে একটি লেখায় বলছেন, কবিতা লিখে সুনীল সাহিত্য জীবন শুরু করেছিল। তারপর গল্প, উপন্যাস, রম্যরচনা, প্রবন্ধ, শিশু সাহিত্য, নাটক, ভ্রমণ কাহিনী, সাহিত্যের যে শাখাতেই গেছে সেখানেই সার্থক হয়েছে সুনীল। লেখক হিসাবে আমার কাছে সুনীল বিস্ময়কর। একজন সুনীলের মধ্যে কত রকম সুনীল লুকিয়ে আছে। প্রত্যেকটি সুনীল অসামান্য, অসাধারণ। একদম ঠিক। প্রেমেন্দ্র মিত্রের সেই কথার প্রতিটি কথাই আক্ষরিক অর্থে সত্য। আমরা শুরুতেই বলেছিলাম আজকে খুব ছোট্ট আমাদের আয়োজন। সুনীল গঙ্গোপাধ্যায়ের 3টি কবিতা 3 কন্যার কাছে শুনে নেব। শুরুতে জয়িতা মিত্র। জয়িতা আমার ফেসবুক ফ্রেন্ড। জয়িতা একটা সময় নিয়মিত আবৃত্তি করত, তারপর যা হয় সংসারের চাপে নিজের আবৃত্তিটা ভুলে গিয়ে ছেলের মধ্যে দিয়ে তার সেই শখটা পূরণ করে জয়িতা। কিন্তু অত্যন্ত ভালো লাগার বিষয় যে জয়িতা আবার আবৃত্তিতে ফিরে এসেছে। এখন নিয়মিতভাবে সে আবৃত্তির চর্চা করে।
কতটা ভালো মন্দ সে বিচার করবেন আপনারা। আমার মনে হলো জয়িতাকে একটু উৎসাহিত করা দরকার। অনেক দিন পরে সে ফিরে এসেছে আবৃত্তির জগতে, তার সেই ভালো লাগা অটুট থাকুক। আমরা এখন শুনে নেব জয়িতা মিত্রর একটি কবিতা, অবশ্যই সেটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। কথাশিল্প আয়োজিত সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন পালন লাইভ অনুষ্ঠানে আমার নিবেদন ওনারই লেখা একটি কবিতা। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনবার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কেই না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোটখাটো ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো। তখন আমি জয়ের আনন্দে বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলো তো আজ সন্ধ্যাবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণে গরম হাওয়া, শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়। একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরের তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। নমস্কার। শুনলেন আপনারা জয়িতার আবৃত্তি। হ্যাঁ, আসলে আজকে এমন একটা দিন, এই দিনটা সুনীলদাকে নিয়ে থাকবো না এটা ভাবা যায় না। ব্যক্তিগতভাবে সুনীলদার সঙ্গে অনেকের মতোই আমারও একটু আধটু যোগাযোগ ছিল, যদিও সেটা খুব বলবার মতো নয়। আমার সৌভাগ্য যে সুনীলদার সাথে একটি আবৃত্তির যোগ্য কবিতার বই আমি সম্পাদনা করেছিলাম। নির্বাচিত কিশোর কবিতা এই নামে সাহিত্যম থেকে একটি বই প্রকাশিত হয়েছিল সুনীলদা এবং আমার দুজনের যৌথ সম্পাদনায়। সুনীলদা এত ব্যস্ততার মধ্যেও কার কার কবিতা যাচ্ছে, কি কবিতা যাচ্ছে, সেটা দেখে দিয়েছিলেন। এবং যা হয়, সুনীলদা তো অত্যন্ত তরুণ কবিদের খুব স্নেহ করতেন। তো তালিকা দেখে বললেন যে অমুকের একটা লেখা থাকলে ভালো হতো না।
তার কবিতাটা রাখা হয়নি। একজন তরুণ কবি, সত্যিই তিনি ভালো লিখছেন। তো এই যে একজন তরুণ কবি ভালো লিখছেন, তাকে মনে করে তার একটি লেখা রাখার প্রয়োজনীয়তার কথা অনুভব করেছেন, এই হচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায়। তরুণ প্রজন্মের কবিদের তিনি নানাভাবে উৎসাহিত করেছেন লেখার জন্য। কবিতা চেয়ে নিয়ে লেখা ছেপে দিয়েছেন, কবিতা পড়ে ভালো মন্দ বলেছেন। এরকম একজন মানুষ, যার সঙ্গে আমার কখনো কখনো যোগাযোগ হয়েছে, এবং তার একবার আমরা জন্মদিন পালন করেছিলাম সৃষ্টি পরিবারের পক্ষ থেকে। আমি তখন সৃষ্টি পরিবারে ছিলাম। এক অভাবনীয় জন্মদিন। অনেকেই সেই সুনীলদার জন্মদিন পালনের ঘটনাটাকে জানেন। এত বড় করে সুনীলদার জন্মদিন আর কখনো পালিত হয়েছে বলে আমার জানা নেই। মানে জন্মদিনে কেক থেকে শুরু করে বিয়ের আসরে জামাইকে যা যা দেওয়া হয় সেই রকম সমস্ত সামগ্রী উপহার হিসাবে দেওয়া হয়েছিল। এবং আমি প্রায় সুনীলদার সমান উচ্চতার একটি ফুলের বোকে তৈরি করে এনে দিয়েছিলাম। সুনীলদা মুগ্ধ হয়েছিলেন সেই ফুলের বোকেটি দেখে, অনেক জিনিসের সঙ্গে। তো এরকমভাবে সুনীলদার কাছাকাছি যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। ব্যক্তি মানুষটাকে খুব কাছ থেকে দেখেছি। তিনি যখন শিশু কিশোর একাডেমির সভাপতি, তখনও কখনো কখনো কাছ থেকে সেই মানুষটার কাজকর্ম দেখেছি। তিনি চিরসবুজ লেখা পত্রিকার সম্পাদনার দায়িত্বে ছিলেন। দেখেছি একজন দক্ষ সম্পাদককে। তিনি কৃত্তিবাস ছাড়াও তার আগে আরও অনেক পত্রিকার সম্পাদনা করেছেন, এবং দীর্ঘদিন একটি বড় হাউসে সাংবাদিকতার দায়িত্বে ছিলেন, সম্পাদনার দায়িত্বে ছিলেন, আপনারা জানেন। সেই মানুষটির আজকে জন্মদিন। আমি জানি না মানুষটা আজকে কত জায়গায় তার জন্মদিন পালিত হচ্ছে, কিন্তু এরকম একজন জনপ্রিয় কবি আমি কম দেখেছি। অত্যন্ত স্নেহপ্রবণ কবি, খুব মনে রাখতে পারতেন সকলের লেখা, মনে করে বলতেন তার লেখার কথা। আমরা আজকে মূলত তার 3টি কবিতা শুনবো বলে এই অনুষ্ঠানের আয়োজন। এবারে আবৃত্তি শুনবো আমার আর এক প্রিয় আবৃত্তি শিল্পী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। সুদীপ্তা আমার জেলার মানুষ। সুদীপ্তা থাকে নবদ্বীপে, দীর্ঘদিন ধরে আবৃত্তি চর্চা করছে। সুদীপ্তার আবৃত্তির আমি ব্যক্তিগতভাবে ভক্ত, এটা বলাই যেতেই পারে। আগেই বলেছি যে আমার 3 প্রিয় মানুষ, তাদের কবিতা আজকে শুনবো বলে আজকেই সুনীলদার এই জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান। আমরা এখন আবৃত্তি শুনব সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। স্মৃতির শহর, সুনীল গঙ্গোপাধ্যায়। একদিন কেউ এসে বলবে, তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে, আমি ওইখানে আমার খাটিয়া এনে শোব। গাছতলা আমার আর ভাল লাগে না। একদিন কেউ এসে বলবে, তোমার ভাতের থালা থেকে আমি 3 গ্লাস তুলে নেব, কারণ আমার কোনো থালাই নেই। আমার অনাহার একঘেয়েমির মতন ধিক ধিক করে চলছে, আমার আর ভাল লাগে না। গাড়ি বারান্দার তলা থেকে 3টে বাচ্চা ছুটে এসে বলবে, ওগো আমরা বাসি রুটি চাই না, 5 নয়া চাই না, আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল আঁচড়ে দাও, আমাদের গাল টিপে দিয়ে বলো, সাবধানে আমরাও স্কুলে যাব। একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ। সে অবাক হয়ে বলবে, এ কি, আমার জন্য শোক সভা নেই কেন?
ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরো গভীরে। আমি ফিরিনি, কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে। আমার নামে তোমরা কেন নাম রাখোনি এসব রাস্তার? তবে এসব রাস্তা কাদের নামে আমি তো চিনি না। ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো লম্বা হয়ে গলা তুলে বলবে, তোমরা যারা কোনোদিন কাদা জল মাখনি, মাটিতে শোনোনি কোনো আওয়াজ, জানো না ঘাম, রক্ত, উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি, সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো আর আমার সন্তানরা থাকে উপবাসী। তোমাদের লজ্জা করে না? আমি আসছি। শুনলেন সুদীপ্তার কণ্ঠে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার আবৃত্তি। আসলে সুনীলদা এত কিছু করেছেন, এত বিষয়ে লেখালেখি করেছেন, কিন্তু আমার কাছে সুনীল গঙ্গোপাধ্যায় প্রধানত একজন কবি। প্রখ্যাত সাহিত্যিক, সদ্য প্রয়াত কৃষ্ণ নাগরিক অধ্যাপক সুধীর চক্রবর্তী আমার একটি পত্রিকায়, মিষ্টিমুখ পত্রিকায়, যখন সুনীলদা প্রয়াণের পর একটি সংখ্যা করেছিলাম, সেখানে লিখছেন, আমার মতে সুনীল মূলত কবি। তার কবিতা পড়েই প্রথম তাকে আমি আবিষ্কার করি, কিন্তু নানা কারণে তাকে প্রচুর গদ্য লিখতে হয়েছে। কিন্তু সুনীলের মনের ভেতরে সবচেয়ে অহংকারের জায়গাটা ছিল কবি বলেই। একদমই তাই। শ্রদ্ধেয় প্রয়াত নীরেন্দ্রনাথ চক্রবর্তী সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে লিখছেন, সুনীলের বয়স তখন 20ও হয়নি। তখন থেকে আমাদের সম্পর্কের সূচনা। প্রথম যখন তাকে দেখি, তারপর থেকে আমি তাকে খুব স্নেহ করতাম, কিন্তু 2-5 বছর কাটাবার পরেই টের পেয়ে যাই অনেক ব্যাপারে তিনি আমার তো বটেই, আমাদের চেয়ে প্রবীণতর মানুষেরও শ্রদ্ধা আদায়ের যোগ্যতা রাখেন। নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলছেন সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে। আর শক্তি চট্টোপাধ্যায় লিখেছেন, যখন আমি কবিতা লিখি না তখন থেকেই ওর লেখা পড়ছি। আগে আমি ওর ভক্ত ছিলাম, বলতে গেলে ওর প্ররোচনাতেই আমার কবি হয়ে ওঠা। এরকমই মানুষ সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় প্রয়াত হলেন 23শে অক্টোবর 2012, সম্ভবত 23শে অক্টোবর। আমার সে প্রিয় মানুষ প্রয়াত হওয়ার পর তাকে নিয়ে আমার মিষ্টিমুখ পত্রিকার একটি বিশেষ সংখ্যা করেছিলাম। তাতে বিশিষ্ট মানুষরা সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে তাদের মতামত জানিয়েছিলেন, এবং সমকালীন বিশিষ্ট কবিরাও কবিতায় শ্রদ্ধা জানিয়েছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়কে তার প্রয়াণের পর। আসলে এই মানুষটা এমন একজন মানুষ, তাকে ভোলা যায় না। আমার মনে হয় বাংলা সাহিত্যে যে সমস্ত প্রখ্যাত কবিরা আছেন তাদের থেকে সুনীল গঙ্গোপাধ্যায়কে অনায়াসেই একটু আলাদা করে নেওয়া যায় মানুষের সঙ্গে তার সখ্য, তার স্নেহ, তার বন্ধুত্ব, তার ভালোবাসার কারণে। তাই আজকে তার জন্মদিনে বিভিন্ন জায়গায় তাকে মনে রেখে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন চলছে। সেরকমভাবেই কথাশিল্পও তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজকে এই আয়োজন করেছে। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব, আগেই বলেছি একদম ছোট্ট অনুষ্ঠান, মূলত 3 কন্যার আবৃত্তি শুনবো বলে আজকে এই আয়োজন। আমার খুব প্রিয় আবৃত্তি শিল্পী জয়ন্তী গাঙ্গুলি, তার কবিতার আবৃত্তির মধ্যে দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। জয়ন্তী আমার খুব পছন্দের একজন আবৃত্তি শিল্পী। জয়ন্তী খুব চমৎকার ফুলের বাগান করে। আপনারা জানেন যে সারা বছর জয়ন্তী তার ব্যস্ততার মধ্যেও
ফুলের চর্চায় অনেকটা সময় কাটায় এবং সেই ফুল লাগানোর মধ্যে একটা পেশাদারিত্ব আছে। যে কোনো পেশাদার ফুল চাষিকে বলা যেতে পারে হার মানায় জয়ন্তী তার ফুলের প্রতি স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা। এই কারণে ফুল আমরা সকলেই ভালোবাসি, কিন্তু জয়ন্তীর ফুলের প্রতি ভালোবাসা একটু অন্যরকম। নিছক ভালোবাসায় নয়, যত্ন করে ফুল গাছ লাগিয়ে তাতে ফুল তৈরি করা, সে ভালোবাসা কিন্তু অন্যরকম। জয়ন্তীর কাছে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা শুনে নেব, আর জয়ন্তীর কবিতার মধ্যে দিয়েই আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে। যারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকলেন সেই শ্রোতা বন্ধুদের কথা শিল্পের তরফ থেকে অনেক শ্রদ্ধা, ভালোবাসা। শুনে নিই জয়ন্তী গাঙ্গুলির আবৃত্তি। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কথাশিল্প আয়োজিত এই অনুষ্ঠানে আমার নিবেদন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা নদীর ধারে নির্জন গাছতলায়। ফুলের বাগানে গভীর রাতে লুকিয়ে বসে আছে একটা চোর। মৃদু জ্যোৎস্না, পাতলা অন্ধকার, ওড়াউড়ি করছে পেঁজা তুলোর মতন মেঘ। হঠাৎ দু একটা পাখিও ডেকে ওঠে। নিশীথ কুসুমের তীব্র গন্ধ কেমন আবেশময়। সেই গন্ধ কি ওকে সম্মোহিত করতে পারে না? চোর হলেই কি তার থাকবে না সৌন্দর্যবোধ? দিন দুপুরে একটা 7 বছরের বাচ্চা মেয়েকে ছিনিয়ে নিয়ে গেল একজন মুখোশধারী। ওরা মুখোশ পরেছে, পড়ুক, কিন্তু অতটুকু বালিকার মুখের হাসি কি ওরা দেখেনি? গলা টিপে সেই হাসি মুছে দিতে গিয়ে ওদের বুক কাঁপবে না? তোমার হাতে তলোয়ার থাকলে তোমার শত্রুরও একটা থাকবে, তারপর মুখোমুখি হবে লড়াই। এটাই তো মানুষের নিয়ম। যারা পেছন দিক থেকে আঘাত হানে, নিরস্ত্রকে পুড়িয়ে মেরে অট্টহাসিতে হাওয়া কাঁপায়, তারা কি মানুষ? জনসংখ্যা যত বাড়ছে ততই মানুষের সংখ্যা কমে যাচ্ছে। এইসব কথা মনে এলে কোনো খাদ্যে আর স্বাদ থাকে না। সব সুরই মনে হয় বেসুরো। সব গাছ থেকে ঝরে যায় ফুল, শিকড়ে লাগে পোকা। নদীর ধারে নির্জন গাছতলায় এখনো কি কেউ আপন মনে বাঁশি বাজায়? তার প্রতীক্ষায় বসে থাকি।